নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার। মূল বিষয়ে যাওয়ার আগে দু তিনটে বিষয় নিয়ে একটু কথা বলা প্রয়োজন। মুখ্যমন্ত্রী অবস্থান ধর্নায় বসেছেন কেন্দ্রীয় বরাদ্দের দাবিতে। শুক্রবার তিনি ধর্নায় বসেছেন 2রা ফেব্রুয়ারি। সেদিনই কেন্দ্রীয় সরকার প্রায় 1000 কোটি টাকা বরাদ্দ করেছে এবং শুনলাম ব্যাংক ট্রান্সফারের নির্দেশ দেওয়া হয়েছে। কোন প্রকল্পে বরাদ্দ করা হয়েছে? যে গ্রামীণ এলাকায় মানে সর্বত্র সব হাউসহোল্ডে নলবাহিত পরিশ্রুত পানীয় জল। সম্ভবত এই প্রকল্পটির নাম প্রধানমন্ত্রী জল জীবন প্রকল্প। প্রয়াত পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এই প্রকল্পটির রূপায়ণের ব্যাপারে ভীষণ আন্তরিক ছিলেন। প্রকল্পটি কার্যত 50-50 অনুপাতে অর্থের দায়িত্ব নিতে হয়। রাজ্য সরকার সমপরিমাণ অর্থ দিয়েছে, কেন্দ্র ম্যাচিং গ্রান্ট দিয়েছে, আবার কেন্দ্র টাকা পাঠিয়ে দিল, শর্ত দিয়েছে এই টাকা অন্য কোনো খাতে ব্যবহার করা যাবে না এবং 21 দিনের মধ্যে রাজ্যকে সমপরিমাণ টাকা ওই এসক্রু অ্যাকাউন্টে জমা দিতে হবে। অর্থাৎ দেখুন, কাজ করেছিল সরকার, নলবাহিত পরিশ্রুত পানীয় জল সমস্ত হাউসহোল্ডে পৌঁছে দেবার জন্য কোনো টাকা পয়সা আটকায়নি, আবার পেয়েছে কেন্দ্রীয় বরাদ্দে। এখানে অভিযোগ ত্রুটি বিচ্যুতি অনেক কম, প্রায় নেগলিজেবল। আসলে প্রাক্তন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত বাবু ব্যক্তিগতভাবে এই প্রকল্পটি রূপায়ণে খুব আন্তরিক ছিলেন এবং তিনি নজরদারি করতেন। তার অফিসাররাও খুব দক্ষতার সঙ্গে কাজ করেছে। কিন্তু আবাস এবং 100 দিনের কাজের প্রকল্পের বিস্তর গরমিলের অভিযোগ আমরা জানি। আমি চর্বিত চর্বণ করতে যাইনি, সেই জন্যই টাকা পয়সা পাচ্ছেন। মুখ্যমন্ত্রী বলেছেন 100 দিনের কাজ করলে 15 দিনের মধ্যে টাকা পাওয়া সংবিধান প্রদত্ত অধিকার। ঠিক বলেছিল, কিন্তু ওই আইনের 27 নম্বর ধারায় বলা আছে কেন্দ্রের বরাদ্দ টাকা যদি প্রকৃত উপভোক্তার কাছে না পৌঁছয় তাহলে কেন্দ্র কিন্তু টাকা বন্ধ করতে পারে। আইনের এই 27 নম্বর ধারাটাকে এখানে উল্লেখ করা হয়েছে। তাহলে সম্পূর্ণ দুটো পৃথিবী দেখুন কেন্দ্রের আর্থিক বরাদ্দের প্রশ্নে। এবার আসি দ্বিতীয় একটি বিষয়, যে এই রেশন দুর্নীতি নিয়ে তো রাজ্য পুলিশ তদন্ত করছিল, সিআইডি তো অভিযোগ করেছিল, অনেকগুলো অভিযোগ করেছিল, কিন্তু সেই অভিযোগগুলো তারা আর তদন্ত করেনি। কেন তদন্ত করেনি আপনারা বুঝতেই পাচ্ছেন। সিবিআই ইডি আদালতে গিয়ে বলেছে যে সিআইডির হাত থেকে কেসগুলো সিবিআইকে ট্রান্সফার করা হোক। ওই তদন্তের অগ্রগতি নিয়ে রাজ্য পুলিশের মহানির্দেশককে তারা চিঠিও পাঠিয়েছিলেন, চিঠির কোনো উত্তর নেই। রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমার 1 মাস আগে গঙ্গাসাগরের প্রস্তুতিতে দাঁড়িয়ে কি বলেছিলেন? কেউ আইন ভাঙলে তাকে ছাড়া হবে না। শেখ শাহজাহানের তো আর বিন লাদেন নয়, তাকেই খুঁজে পাচ্ছে না। সে অডিও বার্তা দিচ্ছে, হলফনামায় সই করছে, কিন্তু রাজ্য পুলিশের মহানির্দেশকের ঘোষণার পরেও 1 মাস কেটে গেল, এই ছেনো মস্তানকে পুলিশ আর ধরতে পারল না। আর স্পর্শকাতর বিষয়ে রাজ্য পুলিশ সিআইডি তদন্ত করে সাফল্য পাবে? তারা পেশাদারি ভাবে যদি তদন্ত করে নিশ্চয়ই পাবে, কিন্তু 13 তলা 14 তলার অঙ্গুলি হেলনে চললে কোনোভাবেই কোনো স্পর্শকাতর দুর্নীতির তদন্ত সিআইডি করতে পারবে না। এই সত্যটা দিনের আলোর মতো পরিষ্কার। 3, ওয়াল পোর্টালে আমি একটা খবর দেখলাম, চমৎকার খবর। দেখুন, আসানসোল কেন্দ্রে 2014 সালে বাবুল সুপ্রিয় বিজেপির টিকিটে, 2019-এ বাবুল সুপ্রিয়, তারপরে বাবুল তৃণমূলে আসলেন, ওখান থেকে বিহারী বাবু শত্রুঘ্ন সিনহা জিতলেন অগ্নিমিত্র পালকে হারিয়ে। শত্রুঘ্ন তো রামায়ণেরই ক্যারেক্টার, মুম্বাইতে তার বাড়ির নামও রামায়ণ। শোনা যাচ্ছে শত্রুঘ্ন সিনহাকে চাপে ফেলতে মোটামুটি তো হিন্দি ভাষী অধ্যুষিত আসানসোল লোকসভা কেন্দ্র, ঝাড়খণ্ড লাগোয়া, তো সেখানে সুফি গায়ক, ওর একটা গান আমার খুব ভাল লাগে, কৈলাশ খেরকে বিজেপি নাকি প্রার্থী করতে চলেছে, সুবহান আল্লাহ ওই গানটার নাম।
আমি বহুবার শুনেছি কৈলাস খের নাকি এখন লালনের গানও গাইছেন। তিনি মোদিজি এবং অমিত শাহজির অত্যন্ত ঘনিষ্ঠ। রাম মন্দির নির্মাণ কল্পে তিনি গানও গেয়েছিলেন রামের বীরগাথা বর্ণনা করে। তা কৈলাস খের বনাম শত্রুঘ্ন সিনহা যদি হয় তাহলে দুর্দান্ত আকর্ষণীয় একটা লড়াই হবে। যেখানে অবস্থান করছেন মুখ্যমন্ত্রী সেখানে পূর্ব এবং পশ্চিম বর্ধমানের জেলার নেতা, বিধায়ক, মন্ত্রী, সাংসদদের নিয়ে বৈঠক করছিলেন। আমি দেখলাম বিহারী বাবু শত্রুঘ্ন সিনহা বসে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন লাগাতার নিজের মনের মাধুরী মিশিয়ে সত্য, অর্ধসত্য, মিথ্যার ফুলঝুরি ছড়াচ্ছেন, তখন কেন বিহারী বাবু তার অননুকরণীয় ভঙ্গিতে মুখ্যমন্ত্রীকে বললেন না খামোশ? তবে ওই বৈঠকে, সংগঠনের নেতা টেতাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রীরা তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন তার মন্ত্রিসভার সহকর্মী মলয় ঘটক সম্পর্কে। তিনি নাকি বলেছেন, মলয় তুমি তো আর বিজেপির বিরুদ্ধে কোনো কথাবার্তা বলছো না, আমি সব বুঝি। আসলে মলয়বাবু বোধহয় 1 ডজন বার তলব পেয়েছেন। ইডি সিবিআই একবার গিয়েছিলেন, তার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস চাওয়া হয়েছিল, তিনি দিয়েওছেন। তারপরে অদ্ভুত নীরবতা ইডির দিক থেকে, মলয়বাবুর দিক থেকে। তাই অনেকের মনেই প্রশ্ন উঠছে যে মলয়বাবু তলে তলে গোপনে কারুর সঙ্গে এখানে আবার বোঝাপড়া করে নিলেন না তো? মুখ্যমন্ত্রীর কথাই এই জল্পনা উস্কে দিয়েছে। অনেকেই বলেন মলয়বাবু সেটিং মাস্টার, তা আবার নতুন করে কোনো সেটিং কারুর সঙ্গে করেছেন কিনা ব্যক্তিগত স্তরে সেটা প্রমাণ সাপেক্ষ। কিন্তু মুখ্যমন্ত্রীর ওই যে বক্তব্য, রাজনীতি বিটুইন দ্য লাইন, মলয় তুমি বিজেপির বিরুদ্ধে কোনো কথা বলছো না কেন? এবার মলয়বাবু দুর্গাপুর আসানসোলে বক্তৃতা দিলে তার ভিডিও মুখ্যমন্ত্রীকে পাঠাতে হবে, এমনও নিদান দিয়ে দিয়েছেন। শুনে বড়ই মজা লাগলো, প্রায় 200 মজা বলা যায়। এবার আসি আজকের যে শিরোনাম। মুখ্যমন্ত্রী স্বীকার করে নিলেন কিন্তু ইন্ডি জোট এই লোকসভা নির্বাচনে গোহারান হারবে। মুখ্যমন্ত্রী এই কথাটা বলেননি, কিন্তু কংগ্রেস 40টা আসন পাবে কি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে তিনি এই বাক্যবাণটা ছুড়ে দিয়েছেন। তাহলে মুখ্যমন্ত্রীর মনে সংশয় আছে কংগ্রেস 40টি আসন পাবে না। 2014 তারা 44টি পেয়েছিল, 2019 পেয়েছিল 52টি আসন। আর ভারতবর্ষের মানুষের 20% একটু বেশি মানুষের আশীর্বাদ পায় কংগ্রেস। এবারও কি সেই ছবিরই পুনরাবৃত্তি হবে? এটা নিয়ে একটা প্রশ্ন আছে। দেখুন, 2019 কংগ্রেস যে 52টি আসন পায় তার মধ্যে 19টি পেয়েছিল তারা কেরল থেকে বামেদের সঙ্গে লড়াই করে, 3 থেকে 4টি পেয়েছিল তামিলনাড়ুতে ডিএমকের সঙ্গে সমঝোতা করে, কর্ণাটকে পেয়েছিল 2টি, তেলেঙ্গানা আর আন্ধ্রে তারা খাতা খুলতে সম্ভবত পায়নি, বা তেলেঙ্গানায় 1-2টো পেয়ে থাকতে পারে। এদিকে বাংলাতে 2টো, আর নর্থ ইস্টে 2-1টা। এইভাবে মানে সাকুল্যে 52টার মধ্যে গোটা 30 আসন দক্ষিণ ভারত আর পূর্ব উত্তর পূর্ব ভারত থেকে। বিহারেও 1-2টো পেয়েছিল। কিন্তু 192 বা 200-র কাছাকাছি আসনে কংগ্রেসের সরাসরি লড়াই বিজেপির বিরুদ্ধে। সেখানে কংগ্রেসের পারফরমেন্স অত্যন্ত ডিসঅ্যাপয়েন্টিং। মাত্র 16টি আসন কংগ্রেস জয়লাভ করেছিল। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এবারে আর্যাবর্তে রাম মন্দিরকে কেন্দ্র করে যে আবেগের বিস্ফোরণ হবে তাতে তো অনেকেই বলছেন যে কংগ্রেস একটা আসনও পাবেন না, খাতা খুলতে পাবে না ওখানে। তাই কংগ্রেসকে নির্ভর করতে হবে দক্ষিণ ভারত, পূর্ব এবং উত্তর পূর্ব ভারত এবং মধ্য ভারতে 2-1টা আসন যদি তারা পায় বরাত চলে। আগেরবার কংগ্রেস পাঞ্জাব থেকে 6-7 জন সাংসদ পেয়েছিল, এবার কিন্তু কংগ্রেসের সেই ফলাফলের পুনরাবৃত্তি করা সম্ভব নয়।
কেরলায় বাম কংগ্রেসের লড়াইয়ে এবার বামেদের পক্ষে একটু পাল্লা ভারী, সেখানে কংগ্রেসের আসন কিছু কমতে পারে। তামিলনাড়ুতে নরেন্দ্র মোদী এবার দাঁড়াচ্ছেন সম্ভবত রামানাথপুরম থেকে, সেখানে একটা হিন্দু আবেগের সুনামি হতে পারে, কংগ্রেসের বিপদ বাড়তে পারে। কর্ণাটকে কংগ্রেস আগের বার দুটো পেয়েছিল, কিন্তু সেবারও কিন্তু কংগ্রেসের সরকার ছিল বিধানসভায়, এবারও কংগ্রেসের সরকার রাজ্যে। লোকসভায় বিজেপি 2019-এ পেয়েছিল 51% ভোট, আর বিজেপির কোর ভোট হচ্ছে 36%। এবার মানে 2023-এর নির্বাচনে শোচনীয়ভাবে বিজেপি হারলেও তার কোর ভোট 36%ই কিন্তু ছিল। আর যে 2019-এ বিজেপি 51% ভোট পেয়েছিল, সেই 15% ভোট হচ্ছে মোদি ভোট। তাহলে এবারও সেই ফলাফল হওয়ার প্রভূত সম্ভাবনা। বাংলাতে কংগ্রেস ওই একটা আসন পেতে পারে, অসমেও তাই, বিহারেও তাই। যদি কেরল থেকে কংগ্রেসের সাংসদ সংখ্যা কমে যায়, তাহলে কংগ্রেস 4-এর ঘরেই দাঁড়াতে পারে। তাহলে এই সংখ্যার বিচারে হীনবল কংগ্রেস কিভাবে বিজেপির মোকাবিলা করবে, এবং সেখানে ইন্ডি জোটের পিন্ডি চটকে যায়। একটা বিকল্প জোট ক্ষমতায় আসতে গেলে সেই জোটের মূল যে শক্তি এখানে কংগ্রেস, তাকে কম করে 150-এর কাছাকাছি আসন পেতে হবে। প্রথম ইউপিএতে কি হয়েছিল? কংগ্রেস 144, বামেরা 61, আরজেডি সম্ভবত 24, অমর সিং এর, মুলায়ম সিং এর সমাজবাদী পার্টিও ভালো আসন পেয়েছিল। আর 2009 কংগ্রেস একাই 209, এবং উত্তরপ্রদেশে সেবার কংগ্রেস তাক লাগিয়ে দিয়েছিল 21টি লোকসভা আসনে জিতে। সেই রামও নেই, সেই রামায়ণও নেই, কংগ্রেস এখন ধুঁকছে। রাহুলের প্রথমে ভারত জোড়ো যাত্রা, তারপরে ভারত জোড়ো ন্যায় যাত্রা, তার অভিঘাত ভোটের বাক্সে কতটা পড়বে? রাহুল দেশকে চিনছেন, দেশের মানুষের সঙ্গে কথা বলছেন, তাদের অভাব অভিযোগ সম্পর্কে সম্যক উপলব্ধি করছেন, ভালো ব্যাপার। কিন্তু এটাকে ভোটে ট্রান্সলেট করতে গেলে যে সাংগঠনিক দক্ষতা, যে পলিটিক্যাল ম্যাচিউরিটির দরকার, রাহুলের সেই নেই, কংগ্রেসের সেটা নেই। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এটা কিন্তু নির্ভুল আন্দাজ করেছেন, সংশয়ের সঙ্গে 40 ছুঁতে পারবে তো। রাহুলকে তিনি বেলাগাম আক্রমণ করেছেন, নাম করেননি। কুহু কুহু বলে একজন আসেন, ঘুরে বেড়ান, বিড়ি না কি খায়, বিড়ি বাঁধতে জানে না, চা করতে জানে না, বাচ্চাদের আদর করতে জানে না, এসব তো বলেছেন রাহুলের ন্যায়যাত্রা বাংলার সীমান্ত পেরোনোর পরে। কিন্তু তার মধ্যে যে কথাটা বলেছেন, সিপিএম কংগ্রেস মুসলমানদের সুড়সুড়ি দিচ্ছে, বিজেপি হিন্দুদের সুড়সুড়ি দিচ্ছে। আসলে বাম কংগ্রেস আইএসএফ একজোট হলে সেটা মুসলমান ভাই বোনদের কাছে একটা ভায়াবল অল্টারনেটিভ হিসাবে আত্মপ্রকাশ করতে পারে। তাতেই তো তৃণমূলের মাথা ব্যথা, কারণ তৃণমূলের যে মূল শক্তি, যে মুসলমান ভাই বোনদের সমর্থন, সেই সমর্থনের ভিত আলগা হলে তৃণমূলের নির্বাচনী বিপর্যয় অবশ্যম্ভাবী। মমতা সেই দেয়াল লিখনটা পড়তে পাচ্ছেন, তাই রাহুলকে বসন্তের কোকিল ইত্যাদি বলে আক্রমণ করছেন। এই রাহুলকেই আমাদের প্রিয় রাহুল বলেছিলেন না পাটনায়? বলেছিলেন তো। কয়েক মাসের মধ্যেই রাহুল সম্পর্কে মূল্যায়ন বদলে গেল। যেই রাহুল তৃণমূলের মুসলমান সমর্থনের ভিতকে বামেদের সঙ্গে নিয়ে ফাটল ধরাতে চাইছেন, মুখে মমতা স্তুতি করছেন, তখনই মমতা বন্দ্যোপাধ্যায় তেলে বেগুনে জ্বলে উঠেছেন। শুভেন্দুবাবু ঠিকই বলেছেন যে রাজীব গান্ধীর প্রশ্রয়, সমর্থন, আশীর্বাদ না পেলে কি মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারতেন? 2011 সালে সোনিয়া গান্ধীর হস্তক্ষেপ ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যে সরকার গঠন করতে পারতেন? মমতা বন্দ্যোপাধ্যায় সব ভুলে গেছেন। ক্ষমতায় আসার পরে তার প্রথম কাজ হলো কংগ্রেসকে দুর্বল করা। নারা কবার বেলতলায় যায়, কংগ্রেস কবার যাবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সমঝোতা করে
শকাত সলিলে কেন তারা ডুববে? যতটুকু আছে কংগ্রেসের ততটুকু তো চলে যাবে বিজেপির দিকে। আর মুখ্যমন্ত্রী যে সমস্ত ভাষা প্রয়োগ করেন, একজন মুখ্যমন্ত্রী একজন সম্মাননীয় নেত্রীর মুখ থেকে এগুলো আমরা এক্সপেক্ট করি না। আফটার অল রাহুল গান্ধী ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের একজন গুরুত্বপূর্ণ নেতা। শুধু রাহুল কেন, বিজেপির শীর্ষ নেতা এবং প্রধানমন্ত্রী সম্পর্কেও তো কম কটূক্তি করেননি। দড়ি দিয়ে কোমরে দড়ি বেঁধে ঘোরাবেন বলেছিলেন, হোদল কুটকুট বলেছিলেন, নান্টা ফান্টা কান্টা বলেছিলেন। কেউ যদি বলেন এগুলো ভাষা সন্ত্রাস, তিনি কি খুব ভুল বলবেন? এই প্রশ্নটা আমি আমার দর্শকদের কাছেই রাখলাম। আর সিপিএম এর ঘাড়ে দোষ চাপিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধুয়ে ফেলতে চাইছেন। আসলে প্রথম দিকে তিনি কংগ্রেসের সঙ্গে সমঝোতা করার ব্যাপারে তৈরিই ছিলেন। 5-6টা আসন কংগ্রেসকে দিতেন, কংগ্রেসও রাজি হয়ে যেত। কিন্তু যখন তিনি দেখলেন যে কেজরিওয়ালকে বারবার সমন পাঠাচ্ছে, হেমন্তকে পাঠাচ্ছে, তেজস্বীকে ডাকাডাকি করছে, লালুকে ছাড় দিচ্ছে না, নীতিশ ডিগবাজি খেতে পারেন, তখন মমতা ভাবলেন, অনেকে বলছেন যে না, এবার আমি ট্রয়ের ঘোড়া হয়ে যাব, আর কংগ্রেসকে আমার দরকার নেই বাবা। কংগ্রেসের সঙ্গে আমি যদি সামান্যতম হাত মেলাবার উদ্যোগ নিই, রে রে করে এজেন্সি আমাদের প্রভাবশালীদের ঘরের চৌকাঠে এসে কলিং বেল বাজাবে। অতএব হিমন্ত বিশ্ব শর্মা, আমি কম যাই নাকি? রাহুলের ন্যায় যাত্রাকে ইমন যেভাবে বাধা দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তার দ্বিগুণ বাধা দিয়েছেন, হেমন্তকে 10 গোল দিয়েছেন, বার্তাটা পৌঁছে দিয়েছেন বিজেপির শীর্ষ নেতাদের কাছে, আমিও হেমন্তের থেকে কম নেই। মুখ রক্ষা করার জন্য সিপিএম এর ঘাড়ে দোষ চাপাচ্ছে। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন যে ইন্ডিজোটের শরিকদের মধ্যে আসন সমঝোতা খুব তাড়াতাড়ি হোক। তৃণমূল, অভিষেক চাইছিলেন একটা নির্দিষ্ট দিনের মধ্যে আসন সমঝোতা করা হোক, সেই মর্মে একটা খসড়া প্রস্তুত করা হয়। বামপন্থী বা সীতারাম ইয়েচুরি বলেন যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। দেখুন, যত শীঘ্র সম্ভব, রাজনীতিতে তো একটা নির্দিষ্ট তারিখের মধ্যে বলা যায় না, সকালে বিকালে পট পরিবর্তন হয়। তাই যত শীঘ্র সম্ভব শব্দ বন্ধ দিতে নাকি অভিষেকের বেজায় আপত্তি। তিনি চান যে একটা নির্দিষ্ট তারিখের মধ্যে আসন সমঝোতা করা হোক, আর সীতারাম ইয়েচুরি নাকি বলেছেন যত শীঘ্র সম্ভব করতে হবে। এই নাকি মতভেদ। রাহুলও নাকি সীতারামের বক্তব্যকে সমর্থন করেন। তখনই নাকি তৃণমূল বুঝে যায় যে বামেদের হাতের কংগ্রেস তামাক খাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় মুম্বাইয়ে বৈঠকে যোগ দিয়েছিলেন ইন্ডিজোটের। বৈঠকে শুরু সকালেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়েছিলেন রাহুলের কাছে বাম সঙ্গ ত্যাগ করার আবেদন নিয়ে। রাহুল শুনেছিলেন কিন্তু কমিট করেনি। আসলে রাহুল মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করেন, ভালো ভালো প্রশস্তিসূচক কথা বলেন, ঠিক আছে, কিন্তু রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেন না রাহুল। দেখুন, এই যে কানাইয়া কুমার এখন রাহুলের সঙ্গে, কানাইয়া কুমার জেএনইউ বামপন্থী ঘরানা, সিপিআই, বেগুসরাইয়ে দাঁড়িয়েছিলেন 19-এ গিরিরাজ সিং এর কাছে 2 লক্ষের বেশি ভোটে হেরেছিলেন। রাহুল এইসব মার্কা বামপন্থী, এদের এই সঙ্গটা পছন্দ করেন। ওর ঠাকুমা একসময় চন্দ্রজিৎ যাদব, মোহন কুমার মঙ্গলমকে দলে সামিল করেছিলেন, মন্ত্রী পর্যন্ত করেছিলেন। মানে রাহুল ইন্দিরার এই পদাঙ্কটা অনুসরণ করছেন যে বাম নেতাদের কোঅপ্ট করে নেওয়া। এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে মানা সম্ভব নয়। তাই এই বিপত্তি। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে যে এজেন্সির হাত থেকে প্রভাবশালীদের বাঁচানো, বার্তা পাঠানো, চুলোই যাক ইন্ডিজোট। সেই জন্য পরিষ্কার বলেই দিলেন যে 40 ছুঁতে পারবে কি কংগ্রেস। তার মানে কি ইন্ডিজোটের পিন্ডি চটকে গেল। কংগ্রেস যদি 40 ছুঁতে না পারে, তাহলে ইন্ডিজোট সরকার গঠন করবে? ইন্ডিজোটের আসন সংখ্যায় হয়তো 110-15 গিয়ে থামবে। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস 40 ছুঁতে পারবে কিনা বলে ভবিষ্যৎবাণী করছেন। তৃণমূল কংগ্রেস 2019 সালের ফলাফল 2024-এর লোকসভা নির্বাচনে ধরে রাখতে পারবে তো? এই প্রশ্নটাও উঠছে বিভিন্ন মহলে।